কিন্তু যেই জায়গাটা সাইঙ্গান মায়ানমারে হয়েছে, হ্যাঁ একটা হচ্ছে ওয়াকথান বস্তি, একটা হচ্ছে হোয়াইট বস্তি। হোয়াইট বস্তি মানে হচ্ছে যেখানে ওরা থাকে। একটা হচ্ছে এই মেন যে লিডার ছিল, যাদের পরে আমরা আসবো কাকে মারা হয়েছে, ওয়াকথান বস্তিতে তিনি ছিলেন। এবং হোয়াইট বস্তি, এটার একটা নাম্বারও আছে, সেইখানটা ম্যাক্সিমাম উলফা ইন্ডিপেন্ডেন্টের হ্যাঁ ক্যাডাররা থাক, উলফা ইন্ডিপেন্ডেন্ট ক্যাডাররা ছিল। তার সঙ্গে এনএসসিএন কে খাফলাং এ বিভিন্ন যে মিলিটেন্ট, যারা মণিপুরকে আলাদা করতে চাইছে ভারতবর্ষ থেকে, সেই মিলিটেন্টও তারাও কিন্তু সেই একই জায়গায় ছিল। এবং হাইকিনথ হ্যাঁ বলে আর একটা জায়গা, সেখানেও কিন্তু এই বিভিন্ন যে জঙ্গি সংগঠন যারা ভারতের ওপর, বিশেষ করে সেভেন সিস্টারের ওপর আঘাত আনতে চায় শপথ, তাদের কিন্তু এই প্রত্যেকটা এই তিনটে জায়গায় যে নাম বললাম, এই তিনটে জায়গায় ক্যাম্প ছিল। তার মধ্যে দুটো জায়গায় কমপ্লিটলি 100-150টা ড্রোন, যেটা মেইনলি ইসরায়েলি এবং ফ্রেঞ্চ ড্রোন ইউজ করা হয়েছে, সেটা কিন্তু একবারে বহু লোক আহত। এবং আমরা যেটা জানতে পেরে, যেটা উলফার তরফ থেকে অফিসিয়ালি জানিয়েছে, আমরা আমরা তাদের দীপ্তাংশু বাবু, আমরা সেই উলফার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিটা একটু আমাদের দর্শকদের দেখাই, এবং সেখানে কি উল্লেখ করা হয়েছে তাহলে অনেকটা আমরা বুঝতে সুবিধা হবে। একবার সেই স্টেটমেন্টটা দেখাই। উলফা ইন্ডিপেন্ডেন্ট তাদের তরফ থেকে, এই হচ্ছে গিয়ে উলফার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। যেটা লেখা হয়েছে যে সেটা হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমের শেষকৃত্যে মিসাইল হামলা করে দখলদার বাহিনী মানবিকতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। ব্রিগেডিয়ার গণেশ অসম এবং কর্নেল প্রদীপ অসমের মৃত্যু হয়েছে এই হামলায়। আরও বেশ কয়েকজন অফিসার এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। দখলদার বাহিনী আরও বেশ কিছু জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে। অসমের আদিবাসী মানুষদের জানিয়ে রাখছি, আমরা এই হামলার প্রতিশোধ নেব। এটা উলফা ইন্ডিপেন্ডেন্ট যে সংগঠন রয়েছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন। 1990 সালে ভারত সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, এবং তারপর থেকে সেভেন সিস্টার্সে, নর্থ ইস্টে একাধিক জায়গায় নানান রকম উপদ্রব এরা চালিয়ে এসেছে। এখনও ভারতের সার্বভৌমত্বের জন্য এটা একটা থ্রেট, এই সংগঠন একটি থ্রেট। যদিও ভারত কিন্তু এখনো পর্যন্ত, বা ইন্ডিয়ান আর্মি এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিষয় অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা বারবার করে এটা বলছি যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। লেখাটা খুব গুরুত্বপূর্ণ কর্নেল চৌধুরী। যিনি, যার শেষকৃত্যে এই মিসাইল অ্যাটাক হয়েছে বলে দাবি করা হচ্ছে, তার ছবিটাও একবার দেখাই। নয়ন অসম, লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম, এই যে ইনি হচ্ছেন গিয়ে অন্যতম একজন সুপ্রিম কমান্ডার এই উলফা ইন্ডিপেন্ডেন্টের, যারা এই মুহূর্তে এই উলফাকে মানে ডিরেকশন দিচ্ছে। তার এই যে ফিউনারাল চলছিল সেই সময় এই অ্যাটাকটা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই সময় আরও দুজন, ব্রিগেডিয়ার গণেশ অসম এবং প্রদীপ অসম, এই দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি আবারও কর্নেল চৌধুরীর কাছে চলে যাব সরাসরি। কর্নেল চৌধুরী, আমরা যদি এই বিবৃতিটা দেখি, সেখানে কিন্তু কোনোভাবে ভারতের সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি এটা করেছে এরকম উল্লেখ করা নেই। সেখানে বলা হয়েছে যে দখলদার বাহিনী, অকুপাইং ফোর্স। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে অকুপাইং ফোর্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এই জঙ্গি সংগঠন যেটা আপনি বললেন, একদম সঠিকভাবে র্যাঙ্ক দিলেন। এই র্যাঙ্কগুলো সেলফ অ্যাপয়েন্টেড র্যাঙ্ক, এই র্যাঙ্কের কোনো মানে নেই। বেসিক্যালি তিনটে লোক যারা মেন মাথা, আপনি বলতে পারেন যে এই উলফা ইন্ডিপেন্ডেন্ট, পরেশ বড়ুয়ার যে হাত পা বলতে পারেন, এখন প্রায় সবাইকে শেষ করে দিয়েছে। এবং মেন যে লোকটা ছিল, এখনো এই উগ্রপন্থী অথবা জঙ্গি সংগঠন এই উলফা চালিয়ে যাচ্ছিল। এবং আসামে 26শে এই জানুয়ারি এই বছরে একটা মাইনার ব্লাস্টও করেছিল রিপাবলিক ডে দিন। সেই নয়ন মেধি এর নাম, এটাকে আমার নয়ন অসমও বলে, নয়ন মেধি, তার মারা হয়েছে। এবং তার যখন শেষকৃত্য হচ্ছিল, যখন সবাই একত্রিত হয়েছিল শেষকৃত্যের সময়, এই আপনি আরো যে দুটো নাম বললেন, গণেশ এবং প্রদীপ, এদেরও ওই সময় এই দুটো আরো বড় লিডার, এই দুটো লিডারও কিন্তু মারা হয়েছে। এবং প্রিসাইজ ড্রোন অ্যাটাক কারা করেছে আমরা জানি না। এত প্রিসাইজ অ্যাটাক কোন সামরিক ট্রেন্ড লোক ছাড়া করতে পারে না। দুই, যদিও ভারতীয় সামরিক বাহিনী বলছে তারা এর মধ্যে নেই, কিন্তু 100 থেকে 150টা ফ্রেঞ্চ এবং ইসরায়েল মেড ড্রোন কমপ্লিট এই যে তিনটে বস্তি বললাম, এই জায়গাটা
একদম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই পাংশু পাশে একদম তার পাশে আইবির পাশে এরা বহুদিন জঙ্গি কলাপ করছে। এবং আমি জানিয়ে রাখতে চাই যে এই সময় ইতিমধ্যে তাদের যে মেন লিডার পরেশ বড়ুয়া তার কিন্তু গতিবিধি ওই জায়গায় দেখা গেছিল এবং পরেশ বড়ুয়া কিন্তু মাঝে মাঝেই দৌড়ে চলে যাচ্ছে মোহাম্মদ ইউনিস এই অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকারের সঙ্গে দেখা করতে। এবং সেখানে পরেশ বড়ুয়া আমাদের কাছে যে ইনফরমেশন এই 23শে জানুয়ারি এই বছরে একটা লম্বা মিটিং হয়েছে, সেখানে আইএসআই রিপ্রেজেন্টেটিভ ছিল এবং তারপরে বহু অস্ত্র শস্ত্র এবং টাকা এই ক্যাম্পগুলো যে ক্যাম্পগুলো আজকে গতকাল ভোর রাত্রি উড়িয়ে দেওয়া হয়েছে সেই ক্যাম্পে অস্ত্র শস্ত্র টাকা জামা কাপড় এই যে ক্যামোফ্লাজ দেখছি বহু পরিমাণে পৌঁছে দিয়েছে বাংলাদেশ তার সামরিক বাহিনী বাংলাদেশ আর্মির সাপোর্টে সেই জায়গায় কিন্তু এই জিনিসগুলো পৌঁছানো হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে যারা চোখ তুলে দেখছে, ভারতের সার্বভৌমত্ব ওপর যারা আঙুল রাখছে তাদের আঙুলটা কিরকম ভাবে ভেঙে দিতে হয় তারা ভাঙবে। কর্নেল চৌধুরী, আমরা এই স্পেসিফিক ভাবে বাংলাদেশে এই চট্টগ্রামে যে গোপন প্ল্যানিং গোপন বৈঠক স্পেসিফিক ভাবে সেই আলোচনায় আসবো আমাদের পরবর্তী অংশে। তবে তার আগে বারবার করে বলে রাখা দরকার যে ভারত বা ইন্ডিয়ান আর্মি যদি কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে তার দায় নিতে জানে। এবং আমরা এর আগেও দেখেছি একাধিক এরকম সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে ভারত তার দায় নিয়েছে এবং সেটা বলেছে। যেখানে যখনই দেখা গিয়েছে যে সীমান্ত পারে কোথাও না কোথাও এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ভারতের সার্বভৌমত্বে আঘাত আসতে পারে, ভারত কিন্তু অ্যাকশন নিয়েছে। আমরা এক এক করে বেশ কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইকের কিছু বিবরণ আপনাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই দেখাবো 2011 সালের যে সার্জিক্যাল স্ট্রাইকটি হয়েছিল সীমান্ত পার করে, যেখানে পাকিস্তানে এই যে অপারেশন জিঞ্জার 2011 ঈদের ঠিক আগে পাকিস্তানে অতর্কিত হামলা চালায় ভারতীয় সেনা এবং কিছু বুঝে ওঠার আগেই কাজ একেবারে খতম করে এই অপারেশনকে সফল করেছিল ইন্ডিয়ান আর্মি। এক্ষেত্রেও ইন্ডিয়ান আর্মি কিন্তু নিজেদের দায় স্বীকার করেছিল, মানে এটা যে ইন্ডিয়ান আর্মি করেছে সেটা স্পষ্ট করা হয়েছিল। তারপরে আমরা দেখাবো 2015 সালে মিয়ানমারে যে স্ট্রাইক হয়েছিল সেই স্ট্রাইকের ছবিটা আপনাদের দেখাচ্ছি। মানে ওই সময় যারা এই স্পেশাল ফোর্স ইন্ডিয়ান আর্মি স্পেশাল ফোর্সের যারা জওয়ানরা ছিলেন তাদের ছবি, যদিও মুখটা ব্লার করা রয়েছে, তাদের পরিচয় যাতে গোপন রাখা যায় সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। মিয়ানমারের সন্ত্রাসবাদী ক্যাম্পে সেখানে হামলা করে 50 থেকে 100 জন জিহাদিকে নিকেশ করা হয়েছিল। এরপরে আমরা দেখাবো যেটা নিয়ে খুব চর্চা হয়েছিল 2016 সালের উড়ি যে সার্জিক্যাল স্ট্রাইক। আপনারা জানেন পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীরের ভেতরে ঢুকে সেখানে সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয় ভারতীয় সেনার তরফ থেকে।